তখন খেয়ে হারাই ফেলে। তো যাই হোক, আমরা কোন পর্যন্ত যেন করেছিলাম? কাস্টমস কি শেষ হয়েছিল? না স্যার, ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় শেষ হয়েছিল স্যার। কেবল? তাহলে তো একেবারে আগাই নাই, কেবল এক লেকচার না শেষ যায়। কি বল? সবই রয়ে গেছে। ষষ্ঠ পর্যন্ত গিয়েছিল, তাহলে সপ্তম থেকে শুরু করি, কি আর করা যাবে। স্ক্রিন শেয়ার কি হয়েছে নাকি? প্রত্যর্পণ আপনাদের পড়া হয়নি স্যার না? প্রত্যর্পণ, প্রত্যর্পণ খুব সহজে বলে ফেলবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে রাখেন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আর যা হওয়ার হবে। যারা আর কি নতুন পড়তেছেন আর যারা পুরাতন অনেক দিন ধরে পড়তেছেন, তাদের জন্য কোনো সাজেশন নাই। তারা তাদের মতো করে যেটা বুঝবেন না সেটা জিজ্ঞাসা করবেন, পড়ে যাবেন। যারা কম পড়েন তাদের জন্য এই প্রত্যর্পণ খুব ইম্পর্টেন্ট। প্রত্যর্পণ কি, ডিউটি ড্রব্যাক কি? প্রত্যর্পণ শুধু ডিউটির উপরে ফেরত পাওয়া যায়, অর্থাৎ ডিউটিটাকে ব্যাক নেওয়াকে হচ্ছে ড্রব্যাক বা প্রত্যর্পণ। কখন ডিউটিটা ড্রব্যাক নেওয়া যায়? তিনটা শর্ত পূরণ হলে ড্রব্যাক নেওয়া যায়। তিনটা শর্ত, থ্রি কন্ডিশনস। নাম্বার ওয়ান, পণ্যটা আমদানি হইতে হবে। নাম্বার টু, আমদানির পর্যায়ে শুল্ক কর পরিশোধিত হইতে হবে। নাম্বার থ্রি, ওইটা রপ্তানি হইতে হবে। তাহলে দেখেন, স্থানীয় পর্যায়ে ভ্যাট র্যাট নেওয়া যায়, AI2 ইনকাম ট্যাক্সের র্যাট নেওয়া যায়, সমন্বয় করা যায়। আপনার কি বলে, ওই যে এটি সমন্বয় করা যায়। কিন্তু সিরিআরডিএস দিলে কিছুই করা যাইতো না, শুধু একটা ক্ষেত্রে আপনি এটাও ফেরত দিতে পারবেন। তাহলে দুইটা শর্ত আবার এখানে, যে এটা কি হুবহু যে পণ্যটা আসছিল সেটাই রপ্তানি হবে নাকি আবার প্রসেস হয়ে রপ্তানি হবে। 5টা বাইসাইকেল জার্মানি থেকে, চীন থেকে আনছেন, হয় না, আবার মালয়েশিয়া রপ্তানি করেছে। এই ক্ষেত্রে পাবেন 87.5%, মানে 7 অষ্টমাংশ আপনি শুল্ক প্রত্যর্পণ পাবেন। 1000 পিস বোতল আনছেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস বোতল আইনা অ্যাডোভাস সিরাপ বানাইছে, সিরাপ বানায়া 800 বোতল বাংলাদেশে বেচছে, 200 বোতল বিদেশে রপ্তানি করে দিছে ইউএসএ। তাহলে 200 বোতলে 1000 বোতলে 1 লাখ টাকা আপনার ডিউটি দিছিল। তাহলে 1 লাখের 5 ভাগ রপ্তানি করছে, তাহলে 20,000 টাকা পুরোটাই ড্রব্যাক পাবে। এখন কি বুঝছেন? হিসাব না বুঝেন নাই? আচ্ছা, যদি বুঝে থাকেন, এখান থেকে যদি একটা অঙ্ক আসে পারবেন কিনা? প্রত্যর্পণ থেকে একটা অঙ্ক দিব আপনাদের, এখন দেখি পারেন কিনা। তাহলে আপনার এসএএস স্টিল চীন থেকে আপনার ইয়ে নিয়ে আসছে, মেশিন নিয়ে আসছে। মনে করেন লেদ মেশিন আছে, এনে এটারে ভিয়েতনাম রপ্তানি করছে। ভিয়েতনাম, মেশিনের দাম হচ্ছে 10 লাখ টাকা। 10 লাখ বাংলা লিখে দিলাম। শুল্ক দিছে হইলো 1% হিসাবে 10,000 টাকা, আর কিচ্ছু দেয় নাই। ইমদাদ ভাই, আপনি বলেন তো, এসএএস কত টাকা প্রত্যর্পণ পাবে? ইমদাদ ভাই কি শুনতে পাচ্ছেন নাকি? ওকে, দোয়েল আহমেদ, কত হবে এটা? স্যার, আমি প্রশ্নটা একটু আনফরচুনেটলি খেয়াল করি নাই স্যার, একটু যদি আরেকবার বলতেন। 10 লাখ টাকা দিয়ে মেশিন এনে ভিয়েতনাম রপ্তানি করছে, আমদানি পর্যায়ে 1% 10,000 টাকা শুল্ক দিচ্ছে। কত টাকা প্রত্যর্পণ পাবে? কে বলতে পারবেন? এনিওয়ান? 8,750। ওকে, এক্সেলেন্ট। 8,750 টাকা, ভেরি গুড। এইবার দেখেন এসএস কি করছে, লেদ মেশিন আনে নাই,
আনছে হলো স্ক্র্যাপ নিয়ে আসছে, স্ক্র্যাপ, মেটাল স্ক্র্যাপ, মেটাল স্ক্র্যাপ। এটার বাবদ একটা স্পেসিফিক ডিউটি দিছে, সুনির্দিষ্ট কর দিছে, প্রতি টনে 1000 টাকা করে। আপনারা জানেন স্ক্র্যাপের উপর 1000 করে টাকা করে টনে আছে। 10 টন তাহলে 10,000 টাকা শুল্ক দিছে। এই 10,000 টাকা কি দিছে? শুল্ক দিছে। সিডি, ধরেন সিডি, আর সিডি আছে মনে করেন, আর কিছু নাই। এখন এটা দিয়ে রড বানাইছে, রড, রড বানিয়ে কোথায় রপ্তানি করছে? নেপাল। এখন এই যে রথীন্দ্র ভাই, আপনি বলেন তো এটা কয় টাকা সে প্রত্যর্পণ পাবে? অথবা মাহবুবুর রহমান ভাই? অথবা যে এসপি নামে একজন আছেন, আপনি যদি বলেন। 10,000 টাকায় ব্যাক পাবে, 100% রিব্যাক পাবে। গুড। এটা বুঝেন না এমন কেউ আছেন এখনো? হুম। ভ্যালু অ্যাডেড করে মালটাকে এক্সপোর্ট করা হয়েছে 100%, সেই কারণে এটাকে আপনার 1,000 টাকা 100% রিবেট পাচ্ছে। গুড। অর্থাৎ ওটা যদি উৎপাদন হয় তাহলে ফুল পাবে, আর বলেছে যদি হুবহু ওই পণ্যটা করে তাহলে 27 অংশ পাবে। 27%। এটাকে আরো ক্রিটিক্যাল করে দিই, দেখেন একটা টাইম আছে। আমাদের 3 বছরের মধ্যে রপ্তানি হইতে হবে, এবং রপ্তানির পর 6 মাসের মধ্যে এটা আপনার প্রত্যর্পণ দাবি করতে হবে। দুটো টাইম আছে। তাহলে ধরেন আনছিল সেই 23 সালে, 23 সালের জুন মাসে আনছিল, জুনের 24 তারিখে। এটা কি এখনো প্রত্যর্পণ করা যাবে? এই প্রত্যর্পণ দাবি করা যাবে? একদম হুম, যাবে। যাবে। এটা কল যেমন এই যে দিচ্ছে আজকে এরকম রপ্তানি হয়েছে, মনে করেন আজকে রপ্তানি হয়েছে 6/5/2026 তারিখে, অর্থাৎ 6 মে 2026। তাহলে আজকে থেকে আরো 6 মাসের মধ্যে প্রত্যর্পণ ক্লেম করতে পারবেন এবং প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত মানে যদি আর অফিস আপনাকে কোনো চিঠি না দিয়ে কোনো ক্লেম না করে তাহলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। মনে রাখবেন যে অর্থ যদি 2,000 টাকা বেশি না হয় তাহলে প্রত্যর্পণ পাওয়া যায় না, এটা মনে রাখবেন। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ পাওয়া যায় না? অর্থাৎ কার্গো ঘোষণায়, রপ্তানি কার্গো ঘোষণায় যেসব পণ্য অন্তর্ভুক্ত করা আবশ্যক কিন্তু তা অন্তর্ভুক্ত না হলে, প্রত্যর্পণ দাবির অর্থ 2,000 টাকার কম হলে, পণ্য রপ্তানি, দেখেন যে কি বলে, দাখিল, এক্সপোর্ট দাখিলের তারিখ হতে 6 মাসের মধ্যে দাবি না করলে, প্রতিষ্ঠিত না করলে, এবং আমদানি 3 বছরের মধ্যে রপ্তানি ধ্বংস অপরাধের জন্য ঘোষণা না। দুটো টাইম দিবেন, 3 বছর আর 6 মাস দিবেন, দুটো কমপ্লিট হয়ে যাবে। একটা দিবেন 2,000 টাকা, আর রপ্তানি কার্গো ঘোষণায় যেসব পণ্য অন্তর্ভুক্ত করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে, শেষ। গ্যারান্টি এই অল্প একটু করেই পড়ে, ঠিক আছে? আর এগুলা পড়ার দরকার নেই। কার্গো ঘোষণা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। কার্গো ঘোষণা, ম্যানুফ্যাকচারিং কার্গো ঘোষণা, ঠিক আছে? কার্গো ঘোষণা, এটার একটা একটা বিধিমালা হয়েছে, ওকে? বিধিমালা। তাহলে এই বিধিমালাটা আপনারা একটু দেখবেন, বিধিমালাটা আমি এখানে দিয়ে দিছি, তার একটু বেশি করবেন। বিধিমালাটা দেখবেন, একটা ফর্মুলা আছে। আচ্ছা, এখন এটা একটু পড়েন। এপিআই পিএনআর এটা আসতে পারে, পড়েন আপনি। এপিআই মানে হচ্ছে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন, আর পিএনআর মানে হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড। এটা হচ্ছে সাধারণত বিমানে যখন যাত্রীরা যাতায়াত করে ব্যাগেজের আওতায়, অর্থাৎ যখন সে ব্যাগেজ নিয়ে আসে তখন আপনার এই দুইটা জিনিস কাস্টমসকে দিতে হয়। অর্থাৎ আপনার এই কার্গো ঘোষণার সাথে সাথে বিমানকে এই এই এপিআই দিতে হয়।
অর্থাৎ অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশনও দিতে হয় যদি সেটা বিমানে হয়। প্রায়র বিল অফ এন্ট্রি মনে রাখবেন যে প্রায়র বিল অফ এন্ট্রি কখন হয়, যখন পচনশীল পণ্য হয়। অর্থাৎ দেখেন যে ধারা 48 অনুযায়ী উড়োজাহাজ, জাহাজ, ট্রাক, রেল, কার্গো বা যে কোনো বর্ণনার কার্গোর আগমনের পূর্বেই প্রয়োজনীয় দলিলাদি দাখিল সাপেক্ষে দাখিলকৃত বিল অফ এন্ট্রি সিস্টেমের রেড লাইনের মাধ্যমে কায়িক প্রেক্ষিত নির্বাচিত বিল অফ এন্ট্রি ব্যতীত আইনে বিদ্যমান পদ্ধতি অনুসরণ করে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা যায়। অর্থাৎ এই কথাটাকে যদি আমরা ব্যাখ্যা করি যে এটা এক্সামিনে পড়বেন, অর্থাৎ রেড লাইনে পড়বে না, রেড যে লেন সেখানে পড়বে না, এটা গ্রিন লেনেই পড়বে। কারণ আমদানির সময় পরীক্ষণে 3টা লেন আছে, গ্রিন চ্যানেল, রেড চ্যানেল, ইয়েলো চ্যানেল, আরেকটা আছে, 4টা চ্যানেল আছে। এখন রেড চ্যানেলে পড়া মানে হচ্ছে এক্সামিন হওয়া। যেমন আপনারা জানেন যে চট্টগ্রামে কিন্তু সব পণ্য চালান এক্সামিন হয় না, তো সেই জন্য এই চ্যানেল দেওয়া আছে। মনে করেন আপনার 100টা ম্যাকাও পাখি আসবে সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে। সমস্যা হলো বিমানটার নামবে রাত 2টায়। কেপ টাউন অনেক দূরে সাউথ আফ্রিকা, আপনারা জানেন। এখন এই এমনি সে 24 ঘন্টা জার্নি করে আসছেই পাখিগুলা, আবার যদি আরো 24 ঘন্টা লাগে এই পাখি মারা যাবে। পাখিগুলো অনেক দাম, কিন্তু 1 লাখ টাকার উপরে দাম। সেই জন্য আপনি কি করবেন, আপনি একটা পারমিশন নেবেন, প্রায়র পারমিশন কমিশনার মহোদয়ের কাছ থেকে, যে পণ্যগুলো পচনশীল পণ্য। পচনশীলের একটা তালিকা আছে, তালিকার মধ্যে সব লাইভ অ্যানিমাল পচনশীল পণ্য। সুতরাং উনি পারমিশন দিলে একটা ফোর্স আইজিএম ক্রিয়েট হবে, যেটা কারো ঘোষণা বলছি আমরা। ওইটার উপরেই পণ্য ঘোষণা হবে। যদি পণ্য আসেই নাই, অ্যাসেসমেন্ট হবে, ডিউটি ট্যাক্স পরিশোধিত হবে, এবং ব্যাংকিং আওয়ার বা অফিস টাইমে সব কমপ্লিট করে উনি বসে থাকবে ওই রাত্রি 2টার সময় প্লেন নামার অপেক্ষায়। গেটের অফিসারকে দেখাইছে যে এক্সামিনেশন হইতে পারে, এটাকে বলা সেকেন্ড অ্যাপ্রাইজমেন্ট। অর্থাৎ যদি পণ্য অ্যাসেসমেন্টের পূর্বেই এক্সামিন হয় সেটাকে বলা হয় ফার্স্ট অ্যাসেসমেন্ট, ফার্স্ট অ্যাপ্রাইজমেন্ট। এবং পণ্য শুল্কায়নের পরে যদি পরীক্ষণ হয় সেটাকে বলা হয় সেকেন্ড অ্যাপ্রাইজমেন্ট। সো এই ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্রাইজমেন্ট হবে এই প্রায়র বিল অফ এন্ট্রি যখন আপনি কমপ্লিট করবেন। ওকে, বিদেশ থেকে এটা একটু পড়েন, এগুলো আর পড়েন না, তো এগুলো বাদ দেন। এই পোর্ট ক্লিয়ারেন্সটা পড়েন, বন্দর পোর্ট ক্লিয়ারেন্স কখন দেওয়া হয়, কখন আপনার পোর্ট ক্লিয়ারেন্স হলো যে এটা দেওয়া হয় না, এটা দেওয়া হয় হচ্ছে যে এখানে, এই যে এটা পড়েন, এটা একটা স্ক্রিনশট নেন। এগুলো পড়েন না, যে বোট নোট পড়েন, এটা একটা স্ক্রিনশট নেন, বোট নোট পড়েন। বোট নোট মানে হচ্ছে ধরেন একটা বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য নামাইছে, অথবা রপ্তানির সময় ধরেন নারায়ণগঞ্জ থেকে ছোট্ট একটা লাইটার জাহাজ থেকে বা ওই যে মেঘনা ঘাট থেকে সুন্দর করে ওই আউটার কুতুবদিয়া যে লোড হবে, ওই ভেসেল কর্ণফুলীতে ঢুকেই নাই, চট্টগ্রাম বন্দরে ঢুকেই নাই। মাদার ভেসেল, বড় ভেসেল, ড্রাফটিং অনেক বেশি, 10 মিটারের বেশি, 9.5 মিটারের বেশি ড্রাফটিং হলে সেটা কর্ণফুলী নদীতে ঢুকতে পারে না, কারণ কর্ণফুলী নদীর ড্রাফটিংই 10 মিটার, 9.5 মিটার পর্যন্ত ঢুকতে পারে একটা জাহাজ। সো এই এই প্রবেশ করতে পারে নাই, সুতরাং এই জাহাজ উঠাইতে হবে ফ্রম নারায়ণগঞ্জ টু কুতুবদিয়া। সো এই জাহাজ গেছে, লাইটার জাহাজ কুতুবদিয়া, এই যে রাস্তায় গেল কুতুবদিয়াতে গেলেই তো উঠাইতে দিবে না। সুতরাং তার একটা বোট নোট থাকবে, যেটা মধ্যে কি কি জিনিস আছে, অর্থাৎ প্যাকেজের সংখ্যা, পণ্যের বর্ণনা ইত্যাদি, ইনভয়েস, এটাই বোট নোট। কেন এটা লাগবে, ওই যে ছোট বোর্ডে করে নিয়ে যাচ্ছে, বোট বলতে এটা লাইটার জাহাজ, দ্যাটস ওয়াই এই নোট থাকতে হবে। এই নোট গুলা মানে কি, এই কাগজগুলা বলবেন ইনভয়েস, আমার সাথে মনে রাখেন, বলবেন ইনভয়েস, বর্ণনা,
কিসের বর্ণনা? প্যাকেজের বর্ণনা, মার্চ নাম্বার, সংখ্যা, পরিমাণ, পণ্যের বর্ণনা সম্বলিত ইনভয়েস, সেটাই বোর্ড নয়। এবং বোর্ড নোটে জাহাজের একজন কর্মকর্তা স্বাক্ষর দিতে হয়, পি অন বোর্ড যিনি থাকেন তিনি স্বাক্ষর করেন, প্রিভেন্টিভ অফিসার অন বোর্ড, পিও বোর্ড বলে এটাকে, পি অন বোর্ড। বারো পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, পণ্য ঘোষণা কি কি দলিল দিতে হয়। এটা একটা, এই যে বিধিমালা আছে, বিধিমালা থেকে সরাসরি তুলে দিয়েছে, শুধু ধারা পড়লে কিন্তু হবে না। এই যে বিধিমালা দেখেন নিয়ে আসছে। ওকে, আমদানির ক্ষেত্রে দেখেন বিল অফ লেডিং, ইনভয়েস, প্যাকিং লিস্ট, পণ্যের আমদানি যোগ্যতা সংক্রান্ত সনদ, যেটা ওই যে আমদানি নীতি আদেশ অনুযায়ী নিতে হয়। যেমন আপেলের ক্ষেত্রে আপনার সংগনিরোধ সনদ বা রেডিয়েশন সনদ। এছাড়াও বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন সনদ দিতে হয়। রপ্তানি ক্ষেত্রে এক্সপোর্ট এলসি, ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, এবং সরকার কর্তৃক যদি চাহিদা সময় কোনো দলিলাদি দরকার হয়। প্রায় ডেভেলপমেন্টে বলে ফেলছি, এটা পড়ে ফেলেন। পণ্য ঘোষণার প্রতিস্থাপন করেন না, এগুলা দরকার নাই, এগুলা কিচ্ছু করবেন না। এটা পণ্য ঘোষণা সংক্রান্ত প্রশ্ন আসতে পারে, কিন্তু এভাবে দিবে না। মানে যে স্যার আছে উনি এটা সৃজনশীল বানানো, এটা সৃজনশীল বানানো যায়, বাট এখন তো সময় নাই যে আপনাদের বানায় বানায় সৃজনশীল দিব। এটা লং কোর্স হলে দিতে পারতাম। এটা পড়েন আর কি, এটা ইম্পর্টেন্ট কিন্তু, কেমন? আর কিছু পড়েন। শুল্কায়ন বা শুল্ক নিরূপণ কি? ধারা 81 এবং বিধি আছে, এই যে পণ্য ঘোষণা শুল্কের বিধিমালা, বিধিমালা থেকে এগুলো দিছি কিন্তু। আবার খালি ধারাই খুঁজেন না, ধারায় কিন্তু এগুলো সব পাওয়া যাবে না, আগেই বলতেছি। তাহলে শুল্ক নিরূপণ কিভাবে হবে? হাউ ইউ উইল অ্যাসেস দ্য ডিউটিজ এন্ড ট্যাক্সেস। ফার্স্ট অফ অল, পণ্যের আমদানি বা রপ্তানির যোগ্যতা নিশ্চিত হইতে হবে। যদি আপনাকে ভাইবার সময় সিএনএফ এজেন্টের ভাইবার সময় ধরেন রিটেনে পাশ করলেন, প্রশ্ন করে একটা পণ্যের আমদানি যোগ্যতা আছে কি নাই, কিভাবে বুঝবেন? নোমান ভাই, নোমানস আইফোন নামে যে আছেন আর কি, কিভাবে বলবেন বলেন তো? যে একটা পণ্য আমদানি করা যাবে কি যাবে না বুঝবেন কিভাবে? ফর এক্সাম্পল দেখেন, আমার একটা ফ্রেন্ড, একদম ইউনিভার্সিটির ক্লাস ফ্রেন্ড, ইজ নাও আ বিগ ইম্পোর্টার, ভেরি মানে বড় ধরনের একটা ইম্পোর্টার সে এখন মেডিকেল সেক্টরে। সে কি করছে, 84 লাখ টাকার মেডিসিন আমদানি করছে ইউএসএ থেকে। আনার পরে জানছে যে এটা প্রাইভেট পারমিশন দরকার ছিল। এরপরে গেছে পারমিশনের জন্য, পারমিশন আর দেয় না। এরপর কাস্টম বলছে এটা 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 বাজেয়াপ্ত করা যাবে না, ধ্বংস করা যাবে না, পরিবেশের করতে হবে, আপনি আমার টাকা দিয়ে ফেরত পাঠান। নিজ টাকা খরচা করে ফেরত পাঠাইতে হয়েছে, পকেট থেকে 1 কোটি টাকা নাই। কেন এরকম হলো? কারণ যে ব্যাংকের অফিসার এটা এলসি ওপেন করেছিল, হি ডিড নট নো যে এই পণ্যের ক্ষেত্রে কি শর্ত রয়েছে। সেকেন্ডলি, যখন সিএনএফ এজেন্টকে উনি বলছে এই পণ্যটা আমি আমদানি করতেছি, এটা ক্লাস করে দিতে হবে, সিএনএফ এজেন্ট অলসো ডিড নট নো the rules of importation. Thirdly, দেখেন আমদানিকারক নিজেও এটা জানতো না যে এই পণ্যের ক্ষেত্রে এরকম একটি পারমিশন দরকার হয়। এই 3জন ব্যক্তির একজন ব্যক্তি না জানার কারণে ওনার পকেটে 1 কোটি টাকা নাই। এখন এরকম একটি সিএনএফ এজেন্ট যদি থাকে, তাকে দিয়ে তো কোনো কাজে লাগবে না। এই জন্য এই বিষয়টি জানা দরকার। এগুলো কিন্তু আপনাদেরকে মানে বেশ যাচাই বাছাই করবে, কিন্তু প্রশ্ন কিন্তু আমার ধারণা স্ট্যান্ডার্ড হবে, কঠিনও হবে না, সহজ হবে না, এবং পড়তে হবে কিন্তু, যেমন একটুখানি পড়তে হবে। তাহলে আমদানি নীতি আদেশে ওই যে স্যার পরিশিষ্ট এটা একের খ আমদানি নিয়ম, জি স্যার, অনুযায়ী যদি রপ্তানি নিষিদ্ধ পণ্যের মধ্যে না পড়ে, অথবা ওই যে একের গ যেটা, ক যেটা পরিশিষ্ট শর্তযুক্ত পণ্যের মধ্যে না পড়ে, তাহলে এই পণ্যের আমদানি যোগ্যতা আছে, নয়তো নাই। এরপর দেখেন, তাহলে দেখেন যে একজন কাস্টমস অফিসারের মেইন দায়িত্ব হচ্ছে ফার্স্ট অফ অল নট ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন, যোগ্যতা আছে না নাই
এই যে আমরা আজকে ক্লাসে সবাই উপস্থিত হয়েছি কতজন? 38 জন। We are 38 persons are here. আমাদের যোগ্যতা কি বলেন তো? গ্যালাক্সি 25 আলট্রাতে যিনি আছেন, নামটা এডিট করে দেন প্লিজ। আপনি বলেন তো আমাদের যোগ্যতা কি? আমরা উই আর ক্যান্ডিডেট ফর সিএনএফ এজেন্ট এন্ড আমরা এটা নিয়ে পড়াশোনা করতেছি। দিস ইজ নট দ্য কোয়ালিফিকেশন। আপনার হয়তো অনেক ভালো কোয়ালিফিকেশন আছে, হয়তো পিএইচডি হোল্ডার বা আরো। দিস ইজ নট দ্য প্রাইমারি কোয়ালিফিকেশন। আমাদের আজকে শারীরিক সুস্থতা আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে জয়েন করতে পেরেছি। এটাই প্রথম কোয়ালিফিকেশন। যদি না থাকতো কেউ আজকে এখানে বসে থাকতে পারতো না। এরকম আমদানি যোগ্যতাটা কিন্তু এরকম। এটা কত ট্যাক্স দিলেন ইট ডাজন্ট ম্যাটার। এটার কত দামি, কত স্ট্রং, কত কোয়ালিটিফুল গুডস, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এটা কি আমদানি নীতি দিয়া এটা কি বলছে আনার জন্য পারবে কি পারবে না। যদি পারে তাহলে এটা যোগ্যতা আছে, না নাই। একটা প্রশ্ন ছিল, জি আমদানি রপ্তানি যোগ্য পণ্যের ক্ষেত্রে আমরা এইচএস কোড দিয়ে কি জিনিসটাকে শনাক্ত করতে পারি না যে এটা কি আমদানি যোগ্য কিনা? না, এইচএস কোড স্পেশাল দিয়ে এটা পারমিশন এটা নির্ণয় হবে না। যে শুধুই আমদানি নীতি যে শর্ত সেটা দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা সেটা দেখবো নেক্সট ক্লাসগুলোতে। কেমন? আমদানির উপর একটা ক্লাস হবে, তিনটা ক্লাস হবে আর কি। এখন কয়টা হবে জানি না, নর্মালি 3টা ক্লাস লাগতো আর কি। আচ্ছা, এখন পণ্য ঘোষণা শুল্কায়ন বিধিমালা অনুযায়ী দেখেন পণ্য ঘোষণার সাথে বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্টের সাথে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। ওকে, দাখিলকৃত দলিলাদির সাথে পণ্য ঘোষণার মিল আছে কিনা তা যাচাই করা। তাহলে দেখেন 3 নম্বরে এসে কিন্তু এই যে পণ্য ঘোষণা যাচাই করতেছে, অর্থাৎ ঠিক আছে কিনা। 4 নম্বরে দেখেন যে 87 অনুযায়ী পণ্য ঘোষণার সত্যতা প্রতিপাদন, এগুলো ঠিক আছে কিনা। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রায় মোটামুটি 6টা জিনিস দিয়েছি। 6টায় পড়ে নেই, 6টায় পড়লেই হবে। আরো আছে, 6টায় দিয়ে। স্বেচ্ছা শুল্কায়ন কখন হয়? যখন গ্রিন চ্যানেল ভুক্ত অথরাইজড ইকোনমিক অপারেটর বা এইও স্টেটাস যারা আছে, তিনি যদি এই এই নিয়ে আসেন, তখন তিনি স্বেচ্ছায় অ্যাসেসমেন্ট করতে পারেন, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট করতে পারেন। পুনঃশুল্কায়ন এটা খুব ইম্পর্টেন্ট। স্বেচ্ছাটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুনঃশুল্কায়ন এবং কখন পুনঃশুল্কায়ন হয়? যদি কাস্টমস অতিরিক্ত শুল্ক কর পায় 3 বছরের মধ্যে, তাহলে পুনঃশুল্কায়নের প্রস্তাব দিবে সে। এই জন্য শোকজ দিবে, তারা শুনানিতে ডাকবে। এরপরে যদি যুক্তিযুক্ত মনে না হয় যে তার কথাবার্তা যুক্তিযুক্ত, তখন ওটা আরোপ করে দিবে। আবার পাশাপাশি আমদানিকারকও পুনর শুল্কায়নের প্রস্তাব দিতে পারে। কিরকম? অ্যাসেসমেন্ট করে দেখা যায় অ্যাসেসমেন্ট ভুল হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হবে 1.2 দিয়ে হচ্ছে 1.5, ট্যাক্স চলে গেছে, বেশ ট্যাক্সটা ফেরত পাবে। এবার বলতেছে দেখেন কখন পাবে না, বলছে আমার তো পেন্সিল ঘোষণা ছিল, আমি তো কলম ঘোষণা দিয়া বেশি ট্যাক্স নিয়ে দিয়ে ফেলছি, আমার ট্যাক্সটা ফেরত দেন। এদিকে উনি পণ্য খালাস টেনে নিছে বন্দর থেকে, ওনার প্রেমিসিস চলে গেছে। বন্দর আর পণ্য নাই কাস্টমসের হেফাজতে, হেফাজত না কন্ট্রোলে নাই। দুইটা শব্দ আছে, একটা হলো কাস্টমসের নিয়ন্ত্রণ, বন্দরের হেফাজত। অর্থাৎ কাস্টমসের নিয়ন্ত্রণে আর পণ্য নেই, তখন আর পুনঃশুল্কায়নের আবেদন করলেও কাস্টমস করবে না। সাময়িক শুল্কায়ন 4টা কারণে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুল্কায়নের মধ্যে আবার বলি, শুল্কায়ন, পুনঃশুল্কায়ন, সাময়িক শুল্কায়ন, এই ট্রায়োলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টা থেকে একটা প্রশ্ন আসতে পারে। ওকে, আর আচ্ছা, এখান থেকে 3টা পড়েন। রাসায়নিক পরীক্ষা ও সম্পূর্ণ দলিলাদি ওয়্যার হাউজিং, প্রদেয় কাস্টম শুল্ক বা অধিকতর তদন্ত সংক্রান্ত কোনো বিষয়। ওকে, আবার বলি, মনে রাখার যখন সিস্টেম দেখেন 4টা কারণ। নাম্বার 1 বলবেন যে রাসায়নিক পরীক্ষা, কেমিক্যাল টেস্ট, কেমিক্যাল এক্সামিনেশন। মেইন দলিলে আসে নাই, ফটোকপি আসছে, মেইন দলিলে কুরিয়ারে আসতেছে, এদিকে পণ্য চলে আসছে তাড়াতাড়ি, বিমানে অহরহ হয়। ফটোকপি দিয়ে করতে পারবেন, ওয়্যার হাউজিং এর আওতায় করতে পারবেন, বন্ডের আওতায়। প্রদেয় কাস্টম শুল্ক মানে এইচএস কোড সমস্যা, সিপিসি সমস্যা ইত্যাদি নানান ধরনের সমস্যা আছে। ওকে, রাখেন কিন্তু এটা নিয়ে নেন, ব্যাংক গ্যারান্টি দেওয়া দরকার দিয়ে দেন, কিন্তু পণ্য খালাস নিয়ে নেন, নাহলে ড্যামারেজ যাবে। কখন সাময়িক শুল্কায়ন করা যায় না?
যখন এটা আমদানি যোগ্যতা না থাকে। একটা সৃজনশীল প্রশ্ন বানাই আপনাদের জন্য এখন। মিস্টার জেড এন্টারপ্রাইজ আপনার কি বলে থাইল্যান্ড থেকে কম্প্রেসার আমদানি করেছে, এয়ার কন্ডিশনার কম্প্রেসার 100টি কম্প্রেসার আমদানি করেছে, যার দাম হচ্ছে 10 লাখ টাকা, অর্থাৎ 100 পিস আপনার 10 লাখ টাকা। এখন কাস্টমস এইটাকে এইচএস কোড চেঞ্জ করে দিচ্ছে, কারণ আমদানিকারক যে কম্প্রেসরের এইচএস কোড দিয়েছিল সেটা ছিল রেফ্রিজারেটর বা ফ্রিজারের এইচএস কোড, কিন্তু পণ্যটা ছিল এয়ার কন্ডিশনার কম্প্রেসার, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ করে দিয়েছে। এই ক্ষেত্রে ট্যাক্স বাড়ছে, মানে ঘোষিত ট্যাক্স ছিল 20 লাখ আর নতুন করে ট্যাক্স হচ্ছে 30 লাখ। তাহলে কত টাকার ব্যাংক গ্যারান্টি প্রদান করবে আলোচ্য আমদানিকারক মোহাম্মদ হাফিজুর ভাই? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? 30 লাখ। 30 লাখ দিবে। জি, অতিরিক্ত যেটা আসতেছে। বলছিলাম যে ওদের ঘোষিত ট্যাক্স হচ্ছে 20 লাখ, কাস্টমস বানাইছে 30 লাখ, ব্যাংক গ্যারান্টি দিবে কয় লাখ? তাহলে 10 লাখ। 10 লাখ, কিন্তু কেমন ব্যাংক গ্যারান্টি দিবে 10 লাখ টাকা। ওকে, এখান থেকে কিন্তু ভ্যাটের প্রশ্ন আসে, কেমন এই 10 লাখ টাকার কয় টাকা রেয়াত নেওয়া যাবে সেটা একটা ফ্যাক্ট কিন্তু। ঠিক আছে, যে 20 লাখ টাকার উপরে রেয়াত নেওয়া যাবে না 10 লাখ টাকার উপরে যাবে না, যাবে না, বা 30 লাখের উপরেই যাবে, সেগুলো কিন্তু ফ্যাক্ট আছে, ওখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। বিলি বন্দেজ এখান থেকে পড়েন, বিলি বন্দেজ কিন্তু এবার আসতে পারে। বিলি বন্দেজ ইকোনমিক অপারেটর আসবে না, খুব বেশি কঠিন করলে আসবে, না এটা আসবে না। অস্থায়ী আমদানি পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়েন। অস্থায়ী আমদানি, অস্থায়ী আমদানি মানে হচ্ছে এখানে কোনো রপ্তানি হবে, অল্প কিছুদিনের জন্য আমদানি করছে, যেমন ওই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশ থেকে পণ্য নিয়ে আসে বিদেশি এক্সপোর্টার ইম্পোর্টার, তারা আইনে আমদানি করে দেখায়, আবার বিক্রি করে, কিছু ফেরত নিয়ে যায়, তারা অস্থায়ী আমদানি। অথবা পদ্মা সেতুর জন্য তৈরির জন্য বিশাল ভারী ভারী ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট বা মেশিনারি আনছে, পদ্মা সেতু শেষ, এখন ফেরত নিতে হবে, এগুলো অস্থায়ী আমদানি। ইনওয়ার্ড প্রসেসিং, আউটওয়ার্ড প্রসেসিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা। এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে, যেমন ধরেন একটা প্রশ্ন দেখেন দিয়েছি একটা গ্রুপে, এখানে একটা নতুন গ্রুপ খুলেছি, ওখানে দিয়েছি কালকে, ওই অঙ্কটা দেখে নিন। ট্যাক্স লার্নিং উইথ আসিফ নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে দেখে নিন, পেজ আছে, ওখান থেকে দেখে নিন, ওরকম প্রশ্ন আসবে। অর্থাৎ এক ব্যক্তি বিদেশে পণ্য পাঠাইছে, অর্থাৎ ইনওয়ার্ড আর আউটওয়ার্ড প্রসেসিং থেকে সেটা একটু বলি। মেরামত অর্থাৎ ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট, 3টা মেশিন আমদানি করছিলেন জার্মানি থেকে, 1 বছর ওয়ারেন্টি দিয়েছিল, একটা মেশিন নষ্ট হয়ে গেছে 6 মাসের মাথায়, এটা আবার ফেরত পাঠাচ্ছেন জার্মানিতে ঠিক করার জন্য, জার্মানিতে ঠিকঠাক করে আবার ফেরত নিয়ে আসবেন। এইসব ক্ষেত্রে ট্যাক্স কতটুকু হবে, কি হবে না, না শূন্য ট্যাক্স হবে, নাকি একদমই আবার পুরোটার উপরে ট্যাক্স হবে বা কিছু হবে, এরকম বিষয়। এটার মধ্যে কখনো ফুল ট্যাক্স হয়, কখনো আংশিক হয়, কখনো কিছুই ট্যাক্স হয় না। 3টা বুদ্ধি আছে, এটা একটু পড়েন। ওয়্যার হাউস থেকে 10 মার্চ আলাদা করে আসবে, যে 16 অধ্যায় থেকে, আগে বলতেছি, 16 অধ্যায়।
ওয়ারহাউজিং বন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করেন এটা। প্রচ্ছন্ন রপ্তানিকারকের জন্য 1 কোটি, সরাসরির জন্য 3 কোটি, যুগপৎ প্রচ্ছন্নর জন্য 3 কোটি, ডিপ্লোম্যাটিক বন্ড, ডিউটি ফ্রি বন্ড, ডিউটি পেইড বন্ড, কমিশনারিয়াটের জন্য 3 কোটি টাকা। পণ্য খালাস সম্পর্কিত বন্ড এখানে আরো 3-4টা আছে, কিন্তু আমি অল্প করে দিচ্ছি, আরো 2টা বাড়ছে এবার। একটা হলো সেন্ট্রাল বন্ডের ওয়্যার হাউস আছে তার জন্য, তারপরে হচ্ছে আরো 2টা আছে, একটা হলো নাকি ভুলে গেছি। যারা একটু বেশি করবেন তারা একটু করে না, নাহলে অল্প করে দিয়ে রেখে দেন, যাতে এর যা আছে এটুকুতে মার্কস পাওয়া যায়। এত বেশি দিয়ে তো আবার লেখা সারা যাবে না সব দিয়ে। তো আর 2টা মনে পড়ছে, অর্থনৈতিক ওই যে বেজা, যেটা বেবজা বেজা মানে ইকোনমিক জোন, তাদেরটাও আছে এখানে বেজা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়া দরকার নেই। এটা পড়তে হবে একেবারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পণ্য ওয়্যার হাউসে পণ্য সংরক্ষিত রাখার মেয়াদ কি? কখনো 24 মাস, কখনো 48, কখনো 6 মাস। 6 মাস কি মনে রাখবেন হোম কনজামশন, 48 মাস কি জাহাজ শিল্প, জাহাজ যদি রপ্তানি করেন, আর বাকি সব 24 মাস। আবার বুঝেন, হোম কনজামশন বন্ড 6 মাস, জাহাজ 48 মাস, বাকি সব 24 মাস। 12 মাস একটা আছে, জানেন সেটা কোনটা? ঝামেলা হয়ে গেল। এই যে পাওয়া গেছে, ডিপ্লোম্যাটিক বন্ডের ওয়্যার হাউস 12 মাস, ঠিক আছে, এই একটা, আর বাকি সব 24। আর 6 মাস, 48 মাস কিন্তু বলছি। এটা বিলি বন্দেজ করে না এখানে, বিলি বন্দেজ একটা আসতে পারে, কিন্তু ট্রান্সশিপমেন্টটা করবেন শুধু এইটুকুই। অর্থাৎ যখন কি হয়, যানবাহনের পরিবর্তন হয়, তখন ট্রান্সশিপমেন্ট হয়। ট্রান্সশিপমেন্ট ট্রানজিট বুঝি কিনা আমরা আবার সবাই, না বিস্তারিত বলবো? ওকে, সবাই বুঝেন, অসুবিধা নেই। ট্রানজিটটা দেখেন, অর্থাৎ ট্রানজিট মানে হচ্ছে ইন্ডিয়া থেকে আইসা বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমার চলে যাবে, অথবা ওই যে 7 সিস্টারে ঢুকবে, একই গাড়িতে যদি এখানে যায় তাহলে ট্রানজিট, মাঝখানে গাড়ি পরিবর্তন হলে ট্রান্সশিপমেন্ট। রপ্তানি পদ্ধতি কি এটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা এগুলো পড়াতে হবে। ফার্স্টে কার্গো পড়বেন, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ভুল ঠিকানায় যখন চলে আসে এটাকে বলে ফ্রাস্ট্রেটেড কার্গো। কার্গো হতাশ হয়ে গেছে। কখন কার্গো হতাশ হয়? যখন তার মালিককে পণ্য খুঁজে না পায়, পণ্য তখন নিজে হতাশ হয়ে যায়। যেমন ধরেন একবার কি হয়েছে, ঢাকা হাউজে এক ব্যক্তি 1000 পিস স্মার্টফোন ঘোষণায় আমদানি করছে, আইসা দেখে যে তার আসছে বাটন ফোন। মাথা খারাপ, ফোন দিছে, ভাই কি করছেন, আমার তো সব শেষ। তো কি হয়েছে, যে আপনি তো আমার বাটন ফোন পাঠাইছেন, কবার সর্বনাশ হয়েছে, আপনারটা চলে গেছে মালয়েশিয়ার, মালয়েশিয়াটা চলে আসছে বাংলাদেশ। এখন ওই রপ্তানিকারকের আবেদনের প্রেক্ষিতে, বা ওই বিমান বা জাহাজ বা ট্রাকের ড্রাইভারের আবেদনের প্রেক্ষিতে কমিশনার মহোদয় কি করতে পারে, এটাকে যে দেশে পাঠাইতে বলবে সে দেশে পাঠাইতে পারে। তবে হ্যান্ডলিং চার্জ বা এই ক্ষেত্রে যে চার্জটা আছে ওখানে নামানো, সেই চার্জটা রপ্তানিকারককে বেয়ার করতে হবে। তবে এমনি কোনো ডিউটি বা ট্যাক্স নাই কিন্তু। রসদ ও ভান্ডার সামগ্রী খুব ইম্পর্টেন্ট, রসদ ও ভান্ডার সামগ্রী, রসদ ও ভান্ডার এটা পড়বেন। এখানে এইটুকুই, আর কিছু না, 20 পয়েন্ট নেই, এটা বাদ, বাকিটা বাদ। কার্গো বিক্ত বলে ফেলছি। স্যার রসদ ভান্ডার সংজ্ঞাটা যদি একটু শর্টকাটে বলতেন। ওকে, রসদ ভান্ডার শুনে এটা কি জিনিস? যখন জাহাজ সমুদ্রে সেল করে, তখন তার কিন্তু একটা চিন্তা থাকে, সে মিনিমাম 3 মাসের জন্য সেল করে। মিনিমাম 3 মান্থস। এখন বলেন, সাগরও কি এই কাঁচা শাকসবজি, মাছ, মাংস, খাবার দাবার এগুলো কি কিনতে পাওয়া যাবে? সাগরের মাঝখানে কি কোনো বাজার আছে? সো সে কি করেছে,
সে বাংলাদেশ থেকে বাংলাদেশের কর্ণফুলী নদীর তীরে ভিড়েছে, সেগুলা কিনবে। এখন বাংলাদেশ নদীর তীরে বা সমুদ্রের তীরে মংলাও ওটা নদীর তীরে, ওটা পরশুর নদীর তীরে। এইটা কি দেশ না বিদেশ? দেশ স্যার। না, ওটা বিদেশ। এখন ওই বিদেশে যেহেতু জাহাজ ভিড়ছে, আর বিদেশে যেহেতু আপনি এই মাল বেচবেন, তার যদি কোনো জামা কাপড়, খাদ্য সামগ্রী বা অন্য কিছু লাগে, এই সব রপ্তানি হিসেবে গণ্য হবে। কারণ কি ওটা বিদেশ। যে দেখবেন বন্দরে যদি কখনো যান, জাহাজ ভিড়ছে, ক্রুরা হেঁটে বেড়াচ্ছে, আনন্দে ঘুরে বেড়াচ্ছে, নামছে বাংলাদেশের ল্যান্ডে, জাহাজ থেকে নেমে ঘুরে বেড়াচ্ছে। তারা কি ইমিগ্রেশন করেছে? ওটা তো নাই। তাহলে এটা তো দেশ না, বিদেশ। যেমন বাংলাদেশে যত ইপিজেড আছে সব বিদেশ, বাংলাদেশ না। এখানে পণ্য বেচবেন, সব রপ্তানি হিসেবে গণ্য। এই জন্য তাহলে এই যে খাদ্য সামগ্রী বা জ্বালানি বা পোশাক পরিচ্ছদ বা নিত্য প্রয়োজনীয় কোনো পণ্য যদি আপনি এই জাহাজে বিক্রয় করেন, তাহলে সেটাকে বলা হচ্ছে রসদ ও ভান্ডার সামগ্রী। এই শুধু জাহাজ বলে না, এটা যে কোনো যানবাহনে যদি আপনি বিক্রি করেন, ধরেন বিদেশ থেকে আগত জাহাজ বিমানের কাছেও যদি এরকম বিক্রি করেন, অথবা ওই যে ইন্ডিয়া থেকে কোনো ট্রাক আসছে, ট্রাকের ড্রাইভারের কাছে বিক্রি করেন, তা হবো। কার্গো বুকটা পড়েন আছে। আচ্ছা, এখানে হচ্ছে জরিমানা নয়, 13% ত্রয়োবিংশ হচ্ছে জরিমানা, জরিমানা আর দণ্ড। জরিমানা দণ্ড খুব ইম্পর্টেন্ট। কোনটা কোনটা পড়বেন সেটা একটু দাগাই নেন। এই যে 8-9 ধারার সাথে যেটা মিলছে সেটা পড়বেন। এটা চোরাচালান, এই যে 8 আর 9, এই যে 8 আর 9 ধারা, এটা হলো বাজেয়াপ্ত হবে, অনন্য সমপরিমাণ অনধিক দ্বিগুণ জরিমানা হবে। কার? পণ্য মূল্যের। এটা কিন্তু আবার ওই 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 ডিউটি ট্যাক্স ফাঁকির সাথে না, পণ্য মূল্যের। নিষিদ্ধ পণ্য করতে হবে। এটাও পেন, এই যে 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 ইসের সাথে আসবে, কি বলে, ওই যে বন্ডেড ওয়ার হাউসে আসবে, বন্ডেড সিস্টেম। এগুলা জরিমানাটা কি পণ্যের মূল্যের উপরে হয় নাকি টোটাল না অ্যাসেট না, এটা ভ্যালুর উপরে? কখনো শুল্কের উপরে, কখনো পণ্য মূল্যের উপরে। যে এখানে পণ্য মূল্য, এগুলা পণ্য মূল্য কেমন। তেইশ পয়েন্ট 1, 2, 3, 4 এগুলো পড়বেন। 23.5-এ দেখেন, হাতিকৃত শুল্ক করেন, এটা কিন্তু পণ্য মূল্যের না। যে হাতিকৃত শুল্ক করেন অনন্য সমপরিমাণ অনধিক দ্বিগুণ, এটা অসত্য বিবৃতি যেটা সেটা। 70 পরে দেখেন, সমপরিমাণ অর্থ জরিমানা হবে। কোর্ট ক্লিয়ারেন্স এগুলো 2 থেকে 5 লাখ টাকা, বা হচ্ছে 50,000 থেকে 3 লাখ। এই যেমন এটা 1 লাখ থেকে 5 লাখ, এগুলো একটু দেখেন। এটা পড়েন। 23.23 জ্ঞাতসারে এই আইনের ধারা, এই আইনের দ্বারা বা অধীন অর্পিত বা প্রদত্ত কোনো কর্তব্য পালনে যদি কেউ বাধা প্রদান করে, তখন কি হবে? এটা পড়েন, কেউ বাজেয়াপ্ত হয় এবং বিলিবন্ধ কিভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পড়বেন, বিলিবন্ধ সহ পড়বেন এই পর্যন্ত। এটা 5 মাসের প্রশ্ন আসতে পারে। বাজেয়াপ্তকরণ কি, বিলিবন্ধ কিভাবে করা হয়। লেনিনের ক্ষমতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার কত? সহজে বলি, মনে রাখেন। দেখেন, রাজস্ব কর্মকর্তা থেকে শুরু
5, 10, 20 এটা মনে রাখেন আগে। 3 জনের 5, 10, 20। রাজস্ব 5, অ্যাসিস্ট্যান্ট 10, ডেপুটি 20। পরের গুলাতে আসেন। 40 হওয়ার কথা ছিল, আর 80 হওয়ার কথা ছিল। এখানে আসছে প্রেস লাগছে। জয়েন্টের 35, অ্যাডিশনাল 60। কারণ এর 40 হয় না, এই জন্য কমাই দেয়া 35 করছে 5। এই জন্য এরও আরো বেশি কমে গেছে। তার প্রায় 35-এর দ্বিগুণ কাছাকাছি যায়। 70-এর কাছাকাছি 8 কমছে, 60 হয়েছে। 5, 10, 20, 35, 60 আর 60-এর উপরে হলো কমিশনার। একটি পণ্য চালানের মূল্য 62 লাখ টাকা। আমদানিকারক ধারা 8 এবং 9 লঙ্ঘন করে পণ্য আমদানি করেছেন। কোন কর্মকর্তা নির্ণয় করবেন বলেন তো? গ্যালাক্সি 25 আলট্রা বলেন তো? প্রশ্নটা বোঝা গেছে? যিনি গ্যালাক্সি S25 আলট্রা নামে আছেন, নামগুলো একটু এডিট করে নেন, কেমন? এটা কি রিটেনিং অফিসার করবে? এই যে এরা করবে, তখন দেখো। কমিশনার। এরা কমিশনার হবে, যেহেতু 62 লাখ কমিশনার। আমাদের করে নিন, জানা দরকার এটা। আর যদি পড়তে মন না চায় তাহলে এবার সময় যেহেতু কম, বাদ দিয়ে। বাজিয়াপ্তের পরিবর্তে জরিমানা করার বিধান কি? এটা হলো বিমোচন জরিমানা, ধারা 205। দেখেন, বিমোচন জরিমানা। সিঙ্গেল উইন্ডো থেকে একটা প্রশ্ন আসবে, যেহেতু এটার জন্য 10 মার্কস আছে। এই যে এইটুকু পয়েন্ট, সিঙ্গেল উইন্ডো কিভাবে গঠিত হয়? যারা 48, 51, 52, 81 দিয়ে গঠিত হয়। 175 দিয়ে গঠিত হয়। এরপরে আপনারা যে এই যে 48, 51, 52, 81 এগুলো দিয়ে দেখেন, এই বর্ণিত দলিলাদি ব্যতীত সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট যা পণ্য আমদানি রপ্তানি ট্রানজিট, ওয়্যার হাউজিং, ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের সাথে জড়িত ব্যক্তির ক্ষেত্রে একক ইলেকট্রনিক এন্ট্রি পয়েন্ট এবং একটি প্ল্যাটফর্ম হিসেবে সেবা প্রদান করে। এটা একটা নেটওয়ার্ক, কথা বুঝেন, যে বাংলা সিঙ্গেল উইন্ডোটাকে একটা 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 ওয়েবসাইট, একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে প্রায় 24টি সরকারি সংস্থা, তারা কি হয়েছে, এই নেটওয়ার্কের আওতায় এসেছে। কেন এসেছে? তাদের উদ্দেশ্য হলো যে এখান থেকে একটি ওয়েবসাইটের মাধ্যমেই আমদানি পারমিট বা রপ্তানি পারমিট বা হচ্ছে আরো বিভিন্ন ধরনের লাইসেন্স বা অনবায়ন বা অন্য যে কোনো ধরনের আপনার দলিলাদিতার প্রয়োজন হয়, সেটা এই সিঙ্গেল উইন্ডো থেকে সম্পাদন করা যাবে। সে উদ্দেশ্যে এটা করা। 6টা CLPIA মানে কি? CLPIA দেখেন যে লাইসেন্স, আর একটা হলো সার্টিফিকেট লাইসেন্স, আর এটা হচ্ছে ইস্যুইং অথরিটি। অর্থাৎ সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট। এই CLP মানে 3টা। সেটা সার্টিফিকেট, এনতে হচ্ছে লাইসেন্স, পিতে পারমিট, ইস্যুইং এজেন্সি। এখানে দেখেন 6টা সরকারি প্রতিষ্ঠান আছে, এরকম আরো 24টার মতো, মোট 24টার মতো। তারা কি হয়েছে, একটা নেটওয়ার্ক, বাংলা সিঙ্গেল উইন্ডো যে ওয়েবসাইট, সেখানে তারা সংযুক্ত আছে। So they are issuing their certificates to the importer or exporter. So exporter can get is any requirements, is any certificates from this website. So এটা এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল উইন্ডো। বিকল্প বিরোধ নিষ্পত্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকল্প বিরোধ নিষ্পত্তি কখন করা যায় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকল্প বিরোধ নিষ্পত্তি কি? যখন আপনার নামে কখনো কাস্টমস অফিস বা ব্যাড অফিস মামলা করে, সেই মামলার ধরেন আপনি সংক্ষুব্ধ হয়ে আপিল ট্রাইব্যুনালে গিয়েছেন, আপিল ট্রাইব্যুনাল সরকারের পক্ষে রায় দিয়েছে, এরপর আপনি হাইকোর্ট ডিভিশনে গিয়েছেন, বাট আপনার কাছে এখন মনে হচ্ছে যে আপনি এখানে মামলা না চালিয়ে এটা এখন যদি ব্যাড অফিসে যারা ম্যানেজমেন্ট আসছে তাদের সাথে যদি আপনি কথা বলেন, তাহলে এটা সম্ভব। এখানে এখানে এটা, তাহলে আপনি কি করবেন, ওই হাইকোর্টে ওই কয়দিন মামলা স্থগিত রেখে আপনি আবেদন করে, অর্থাৎ একজন ব্যক্তিকে আপনার নির্বাচন করতে হবে, যারা যেটা হচ্ছে এনবিআর একটা গেজেটের মাধ্যমে তাদের নাম ঘোষণা করে, সেখান থেকে সহায়তাকারী আপনি নেবেন। এরপর আবেদন করলে কাস্টমস কমিশনার একজন বিভাগীয় সহায়তাকারী দিয়ে দিবে। এই দুইজন মিলে বিরোধগুলো মেটানোর চেষ্টা করবে বা নিষ্পত্তি করার চেষ্টা করবে। যদি এমন হয় যে 5টা বিরোধ ছিল, 4টা মিটে গেছে, একটা মিটে নাই,
তাহলে ওই একটা হাইকোর্টে চলবে। আর যদি সবগুলা মিটে যায় তাহলে হাইকোর্টের মামলা বন্ধ হয়ে যাবে আবেদনের প্রেক্ষিতে। অথবা যদি একটাও না মিটে তখন কি হবে, আবার হাইকোর্টে আগের যেভাবে চলতেছিল সেখান থেকে চলবে। এই মর্মে যে যে কয়দিন এডিআরে গিয়েছিল সেই কয়দিন আসলে স্থগিত ছিল এবং সেই কয়দিন এখানে কাউন্ট করা যাবে না। কখন নিষ্পত্তি করা যায় না, দুইটা বিষয় মনে রাখবেন। প্রতারণা মানে ফেক, ডাবল এফ মনে রাখবেন, ফ্রডস এন্ড ফেক, প্রতারণা এবং ভুয়া, এই কারণে যদি হয় তাহলে তাহলে এটা হবে। সেকেন্ড হচ্ছে চোরাচালান, মানি লন্ডারিং। ঠিক আছে। তাহলে দেখেন যে ফৌজদারি মামলা যদি হয়, ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এডিআর করা যায় না। কেন যায় না? বিকজ ট্যাক্সের যে মামলা সেটা হচ্ছে সিভিল আইনে হয়, দেওয়ানি মামলা। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো আপনার ফৌজদারি মামলায় পড়ে সেটা কিন্তু আপনার এখানে আনা যাবে না। প্লাস হচ্ছে যে নিষিদ্ধ, নিয়ন্ত্রিত বা চোরাচালানকৃত পণ্য আটক, বাজেয়াপ্তি সম্পর্কে বিরোচিত হয় তাহলে কিন্তু এই নিষ্পত্তি করা যায় না এডিআর এর অধীনে। মানি লন্ডারিং, আমদানিকৃত পণ্যের শ্রেণী বিন্যাস অথবা পণ্যের বর্ণনা, পরিমাণ এক্সেস করে অসত্য ঘোষণা, এসব সম্পর্কেও এটা পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপিল কমিশনার, আপিলের কি কাজ? 1 বছরের মধ্যে তাকে নিষ্পত্তি করতে হয়। আপিলের পদ্ধতি দরকার নাই, বললেন যদি সময় পান। এটা পড়বেন বিলি বন্ডার্স, যেটা বলছিলাম ওটা অনেক জায়গায় দেওয়া আছে কিন্তু দুটো একই জিনিস। সরকারি পাওনা আদায় করেছি। শুল্ক মূল্যায়ন, পণ্যের আমদানি পণ্যের মূল্য নির্ধারণ বিধিমালা, এই 3টা বিধি পড়তে হবে, লেখেন আর স্ক্রিনশট নেন। যেন হয়ে গেল। এখানে অনেকগুলো পার্থক্য আছে, পার্থক্যগুলো আপনাদের পড়তে হবে। প্রথম পার্থক্য এফওবি এবং সিআই ভ্যালু মানে পার্থক্য। সেকেন্ড হচ্ছে প্রথম দ্বিতীয় অ্যাপ্রেজমেন্ট। থার্ড হচ্ছে পুনঃ আমদানি, সাময়িক আমদানি। ফোর্থ হচ্ছে নাই পাবলিক বন্ডেড ওয়্যার হাউস ও প্রাইভেট বন্ডেড ওয়্যার হাউস এর পার্থক্য কি করতে হবে। ইউপিউডির পার্থক্য করবেন, ট্রানজিট আসবেন, করবেন। আটক বা জব্দ ও বাজেয়াপ্তের মধ্যে পার্থক্য কিরা করতে হবে। আটক এবং বাজেয়াপ্তের মধ্যে পার্থক্য কি? ধরেন একজন ব্যক্তি বিদেশ থেকে আসছে, চট্টগ্রাম ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরে তার 50 পিস শাড়ি আমদানি ছিল, তার পরিবারের একটা বিয়ের প্রোগ্রাম আছে, কিন্তু সে জানতো না যে আইপি নিতে হয়। আইপি না থাকার কারণে কিন্তু কাস্টমস কর্মকর্তা কি করবে, ওই শাড়িগুলো বা 3 পিস গুলো আটক করবে। এরপর যদি উনি নির্দিষ্ট টাইমের মধ্যে ওই যে পারমিশনটা নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আপনার মানে আর আটক থাকে না, ছেড়ে দিতে হয়। অন্যথায় এখান থেকে কিন্তু বাজেয়াপ্ত হয়ে যায় নির্দিষ্ট টাইমের মধ্যে যদি না নিয়ে আসে। আচ্ছা, আপনার একটু ব্যাগেজ রুলস একটু দেখতে থাকেন, এটা একটু বড় আছে। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি।
ব্যাগ স্কুল থেকে যদি প্রশ্ন আসে আপনাদের ছোট প্রশ্ন আসতে পারে, এত বড় প্রশ্ন হয়তো আসবে না। এই যে এরকম একজন যাত্রী কতটুকু স্বর্ণালঙ্কার আনতে পারে ট্যাক্স ফ্রি, অথবা কতটুকু স্বর্ণ বানাতে পারে, এটা 14 আর 15, 27.14 আর 15। যেমন ট্যাক্স ফ্রি উনি 100 গ্রাম স্বর্ণের অলংকার আনতে পারে, কিন্তু যদি বার নিয়ে আসে বা বিস্কুট নিয়ে আসে স্বর্ণের, বা হচ্ছে কয়েন নিয়ে আসে, যেগুলোকে বুলিয়ন বলা হয়, এটা 117 গ্রাম আনে, কিন্তু ট্যাক্স দিতে হয়। ট্যাক্স কি 17 গ্রামের উপরে দিবে না 117 গ্রামের উপরে দিতে হবে সেই ক্ষেত্রে? 117 গ্রামের উপর দিতে হয়। না, উনি জানবে সেটুকুর উপরে দিবে, কিন্তু 117 গ্রাম পর্যন্ত আনতে পারবে। 117 গ্রামের বেশি আনলে কি পুরোটার উপরে দিবে নাকি শুধু অতিরিক্তটার উপরে দিতে হবে? 117 গ্রামের বেশি আনলে আটক হয়ে যাবে, আর ওই 117 গ্রাম দিয়ে দিবে, বাকিটা আটক হয়ে যাবে। স্যার যদি এই ক্ষেত্রে ডিউটি বা এই ধরনের ব্যাপারগুলো দিতে চায় তখন? ডিউটি হ্যাঁ, যদি মানে 117 গ্রামের অধিক যদি হয়, যদি ডিউটি দিতে চায় বা ইয়া করতে চায়, যে এটা আজকে যে লেকচারের প্রথমে শুরু করছিলাম আমদানির যোগ্যতা দিয়া, আপনি বলেন উনি যদি ধরেন 2টা বার নিয়ে আসে তাহলে 234 গ্রাম হবে, আমদানি যোগ্যতা আছে না নাই? বুঝতে পারছি স্যার। নাই। তাহলে ট্যাক্স কি হবে না হবে না? কয়টা ট্যাক্স হবে, কয়টার হবে না? একটা বারের ওজন 117 গ্রাম, ওই একটা ওজনের ট্যাক্স হবে, বাকিটা আটক হয়ে যাবে। এখন কি বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে স্যার অতিরিক্ত স্বর্ণ আনতে গেলে অবশ্যই আমদানি মানে আমদানি প্রসেসে গিয়ে তারপর নিয়ে আসতে হবে, তাই তো? হুম। একজন যাত্রী বিদেশ থেকে কতটুকু মদ আমদানি করতে পারে, দেশীয় যাত্রী? পারে না, এমন কোন মদ আনতে পারে না। বিদেশি যাত্রী কতটুকু পারে? 1 লিটার হয়ে যায়। এটা পড়েন, গ্রিন চ্যানেল রেড চ্যানেল পড়েন। শুল্কমুক্ত পণ্য কি এগুলোটা মাত্র, শুল্ক দিতে হয় কি সেগুলো ছেড়ে। স্বর্ণ বারের উপরে ট্যাক্স কত বাড়ছে, কত টাকা বলেন তো? যদি প্রশ্ন আসে 117 গ্রামে কত টাকা শুল্ক কর প্রযোজ্য, যদি একজন ব্যক্তি দুবাই থেকে আসার পথে ব্যাগেজে করে উনি 117 গ্রামের একটি বার বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে ওনাকে কত টাকা শুল্ক কর পরিশোধ করতে হবে? কি বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই? ওপেন করে দিয়েছি তো, আমার পরীক্ষা সব ওপেন পরীক্ষা চলছে এখন, দেখে দেখে বলেন, স্ক্রিন কি শেয়ার হয় নাই? 5,000 টাকা। 5,000 টাকা হয় নাই তো বলছে, এ বলতে পারবেন? প্রশ্নটা আবার বলবো। ফয়সাল আহমেদ ভাই, আপনাদের পারার কথা, আপনি বলেন। ফয়সাল আহমেদ অনেক ভাই, 7,000 টাকা। মাত্র। এই যে দেখেন 5,000 টাকা হলো প্রতি ভরি, মানে প্রতি 11.66 গ্রাম, তাহলে 117 গ্রামে 10 ভরি ভাই, 10 তোলা লেখা আছে, তাহলে 50,000 50, টাকা, 5,000 50,000 10 টাকা, দেখ গুণ দেন, 50,000 টাকা ভাই। 50,000 টাকা। হ্যাঁ, এই বুঝতে পারছেন এবার?